সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভিতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে। সে নীলা কোথায়? প্রদীপের গল্প স্বল্প, শুধুমাত্র ফান্টানে। এখানে থাকছে কিছু রহস্য, কিছু ভয়, কিছু হাসি, কিছু প্রেম আর অনেক কাহিনী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো পাইরেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। দয়া করে পাইরেসি করবেন না এবং পাইরেসি সাপোর্ট করবেন না। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীর গোয়েন্দাগিরি। টেবিলের ওপর পা তুলিয়া ব্যোমকেশ পা নাচাইতেছিল। খোলা সংবাদপত্রটি তাহার কোলের উপরে বিস্তৃত। আজিকার এই ধরাস্রাবী ধূসর দিনটি এভাবেই কাটিবে ভাবিতে ভাবিতে বিমর্ষ হইয়া পড়িতেছিলাম। ব্যোমকেশ কাগজে মুগ্ধ। তাহার পা স্বেচ্ছাকৃত নাচিয়া চলিয়াছে। আমি নীরবে সিগারেট টানিয়া চলিয়াছি। কাহারও মুখে কথা নাই। কথা বলার অভ্যাস যে ক্রমেই ছুটিয়া যাইতেছে, কিন্তু চুপ করিয়া দুজনে কাহাতক বসিয়া থাকা যায়। অবশেষে যা হোক কিছু বলিবার উদ্দেশ্যেই বলিলাম, খবর কিছু আছে? ব্যোমকেশ চোখ না তুলিয়া বলিল, হ্যাঁ, খবর গুরুতর। দুজন দাগী আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে। কি তারা? একজন হচ্ছে শরৎচন্দ্রের চরিত্রহীন। তিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউস। আর একজনের নাম শ্রীযুক্ত রমানাথ নিয়োগী। ইনি মুক্তি লাভ করেছেন ওই আলিপুর জেল থেকে। 10 দিনের পুরনো খবর। তাই আজ কালকে তুই দয়া করে জানিয়েছে বলিয়া সে ক্রুদ্ধ হতাশ ভঙ্গিতে কাগজখানি ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। নিয়োগী মহাশয় নিতান্ত অপরিচিত নন। কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে খুব বড় অক্ষরেই ছাপা হয়েছিল। তার নজর কিছু উঁচু। মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার। বুদ্ধিও যেমন অসাধারণ, সাহসও তেমনি অসীম। আজকাল আর এরকম লোক পাওয়া যায় না। দেশের দুর্ভাগ্য সন্দেহ নেই, কিন্তু তার নাম বড় বড় অক্ষরে খবরের কাগজে উঠেছিল কেন? কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছিল। টেবিলের ওপর সিগারেটের টিন রাখা ছিল। একটা সিগারেট তুলিয়া লইয়া ব্যোমকেশ যত্ন সহকারে ধরাইল। তারপর আবার চেয়ারে বসিয়া বলিল, 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো ঘটনাগুলো বেশ মনে আছে। তখন আমি সবেমাত্র এ কাজ আরম্ভ করেছি, তোমার সঙ্গে দেখা হওয়ারও আগে। গল্প কিছু নেই, তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে। হ্যাঁ, পুলিশ খেটেছিল খুব এবং বাহাদুরিও দেখিয়েছিল অনেক, কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেনি। আসল জিনিসটি কি? তবে বলি শোন,
সে সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির খুব ধুম পড়ে গিয়েছিল। আজ জহরলাল হীরালালের দোকানে চুরি হচ্ছে, কাল দত্ত কোম্পানির দোকানে চুরি হচ্ছে, এই রকম ব্যাপার। 3-15 মধ্যে 5খানা বড় বড় দোকান থেকে প্রায় 3-4 লক্ষ টাকার হীরা এবং জহরত লোপাট হয়ে গেল। পুলিশ সজোরে তদন্ত লাগিয়ে দিল। তারপর একদিন মহারাজা রমেন্দ্র সিংহের বাড়িতে চুরি হল। মহারাজা রমেন্দ্র সিংহের পরিচয় দিয়ে তোমায় অপমান করব না। বাঙালির মধ্যে তার নাম জানে না এমন লোক কমই আছে। যেমন ধনী তেমনি ধার্মিক। তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। সম্প্রতি তিনি একটু বিপদে জড়িয়ে পড়েছেন। কিন্তু সে থাক, ভালো ভালো জহরত সংগ্রহ করা তার একটা শখ ছিল। বাড়িতে দোতলার একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলো কাঁচের শোকেসে সাজানো থাকত। সতর্কতার অভাব ছিল না। সেপাই, শান্ত্রী, চৌকিদার অষ্টপ্রহর পাহারা দিত। কিন্তু তবু একদিন রাত্রিবেলা চোর ঢুকে 2জন চৌকিদারকে অজ্ঞান করে তার কয়েকটা দামি জহরত নিয়ে পালাল। মহারাজের সংগ্রহে একটা রক্তমুখী নীলা ছিল। সেটা তার অত্যন্ত প্রিয়। এই নীলাটাকে মহারাজা নিজের ভাগ্যলক্ষ্মী মনে করতেন, সর্বদা আঙুলে পরে থাকতেন। কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। ইচ্ছে ছিল শ্যাকরাটা গিয়ে মেরামত করিয়ে আবার পরবে। কিন্তু চোর নীলাটাও নিয়ে গিয়েছিল। নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কিনা বলতে পারি না। ওই নীলা জিনিসটা হিরে, তবে নীল হিরে। অন্যান্য হীরের মতো কিন্তু কেবল ওজনের ওপরেই দাম হয় না। অধিকাংশ সময়, অন্তত আমাদের দেশে, নীলার দাম ধার্য হয় এর দৈব শক্তির ওপর। নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন অনেক শুনে গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ বা রাজা থেকে ফকির হয়ে গেছে। নীলার প্রভাব কখনো শুভ, কখনো ঘোর অশুভ। 5 রতি ওজনের একটা নীলার জন্য আমি একজন মাড়োয়ারিকে 11,000 টাকা দিতে দেখেছি। আমি কুসংস্কারাচ্ছন্ন গোঁড়া হিন্দু নই। ভূত, প্রেত, মারণ, উচ্চাটন এসবে আমি বিশ্বাস করি না। কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির ওপর আমার অটল বিশ্বাস। সে যাক, যা বলছিল, মহারাজা রমেন্দ্র সিংহের নীলা চুরি যাওয়াতে তিনি মহা হইচই বাঁধিয়ে দিলেন। তার প্রায় 25,000 টাকার মণিমুক্ত চুরি গিয়েছিল। কিন্তু তার কাছে নীলাটা যাওয়াই সবচেয়ে মর্মান্তিক। তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক আর না পড়ুক, তার নীলা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি 2,000 টাকা পুরস্কার দেবেন। পুলিশ তো যথাসাধ্য চেষ্টা করছিল, এখন আরো উঠে পড়ে লেগে গেল। পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা নির্মল বাবু তদন্তের ভার গ্রহণ করলেন। নির্মল বাবুর নাম বোধহয় তুমি শোনোনি। সত্যি বিচক্ষণ লোক। তার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল। এখন তিনি রিটায়ার করেছেন। যা হোক, নির্মল বাবু তদন্ত হাতে নেবার 7 দিনের মধ্যেই
চোর ধরা পড়ল। চোর আর কেউ নয়, এই রমানাথ নিয়োগী। তার বাড়ি খানা তল্লাশ করে সমস্ত চোরাই মাল বেরুলো, কেবল সেই রক্তমুখী নীলাটা পাওয়া গেল না। তারপর যথাসময়ে বিচার শেষ হয়ে রমানাথ 12 বছরের জন্য জেলে গেল, কিন্তু নীলাটা পাওয়া গেল না। রমানাথ কোনো স্বীকারোক্তি করল না, শেষ পর্যন্ত মুখ টিপে রইল। ওদিকে মহারাজা রমেন্দ্র সিং পুলিশের পেছনে লেগে রইলেন। পুরস্কারের লোভে পুলিশও অনুসন্ধান চালিয়ে চলল। রমানাথ জেলে যাবার মাস 3 পরে নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে। কয়েকজন কয়েদি নাকি দেখেছে। জেলে পুলিশের গুপ্তচর কয়েদির ছদ্মবেশে থাকতো তা জানো, তারাই খবরটা দিয়েছে। খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানা তল্লাশ করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। রমানাথ তখন আলিপুর জেলে ছিল। কোথায় যে নীলাটা সরিয়ে ফেললো কেউ খুঁজে বার করতে পারল না। সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে। পুলিশ অনেক চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। ব্যোমকেশ কিয়ৎক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তারপর কতকটা যেন নিজের মনেই বলিল, মন্দ প্রবলেম নয়, এলাচের মতো একটা নীল রঙের পাথর। একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখলো? কেসটা যদি আমার হাতে আসতো, চেষ্টা করে দেখত। 2000 টাকা পুরস্কারও ছিল। ব্যোমকেশের অর্ধ স্বগতোক্তি ব্যাহত করিয়া সিঁড়ির উপর পদশব্দ শোনা গেল। আমি সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিলাম, লোক আসছে ব্যোমকেশ, বোধহয় মক্কেল। ব্যোমকেশ কান পাতিয়া শুনিয়া বলিল, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করছে না? সম্ভবত মোটর গাড়িতে ঘুরে বেড়ান। সুতরাং বুড়ো মানুষ, একটু খুঁড়িয়ে চলেন। অজিত, অজিত, তাও কি সম্ভব? অজিত, জানালা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো, যাও। হ্যাঁ, ঠিক ধরেছি তাহলে। কি আশ্চর্য যোগাযোগ অজিত! যার কথা হচ্ছিল সেই মহারাজা রমেন্দ্র সিং আসছেন। কেন আসছেন জানো? জানি, খবর কাগজে পড়েছি তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে। সে বিষয়ে হয়তো। আসুন আসুন মহারাজ। বলিয়া লোকটিকে সসম্ভ্রমে আহ্বান করিল। সাময়িক কাগজপত্রে তাহার অনেক ছবি দেখিয়া থাকিলেও আসল মানুষটিকে এই প্রথম চাক্ষুষ করিলাম। সঙ্গে লোক লস্কর নাই, অত্যন্ত সাদাসিধে ধরনের মানুষ, ঈষৎ রুগ্ন, ক্ষীণ চেহারা, পায়ে একটু দোষ থাকাতে একটু খোঁড়াইয়া চলেন। বয়স বোধ করি 60 পার হইয়া গিয়াছে, কিন্তু বার্ধক্যের লোলচর্ম তাহার মুখখানিকে কুৎসিত করিতে পারে নাই, বরং একটি স্নিগ্ধ প্রসন্নতা মুখের জরাজনিত বিকারকে মহিমান্বিত করিয়া তুলিয়াছে। আপনার
ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষা করছিলেন। আমি আসব সেটা কি আগে থেকে অনুমান করে রেখেছিলেন নাকি? এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করতে পারল না, তখন আশা হয়েছিল হয়তো মহারাজা স্মরণ করবেন। কিন্তু আসুন, আগে বসুন। মহারাজ চেয়ারে উপবেশন করিয়া ধীরে ধীরে বলিলেন, আজ 5 দিন হয়ে গেল, পুলিশ তো কিছুই করতে পারল না। তাই ভাবলুম দেখি যদি আপনি কিছু করতে পারেন। হরিপদর ওপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল। তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর। অবশ্য সে সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেন ওই রকম লোককে সৎ পথে আনবার চেষ্টা করা আমার একটা খেয়াল। আর সব দিক দেখতে গেলে হরিপদ নেহাত মন্দ লোক ছিল না। কাজকর্ম খুবই ভালো করত, আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণও আমি অনেকবার পেয়েছি। মাফ করবেন, হরিপদ সাধুলোক ছিলেন না, এ খবর তো জানতুম না। তিনি কি কোনো দুষ্কার্য করেছিলেন? সাধারণে যাকে দাগী আসামি বলে সে ছিল তাই। অনেকবার জেল খেটেছিল। শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে... হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দয়া করে সব কথা বলুন। খবরের কাগজে বিবরণ পড়েছি বটে, কিন্তু তা এত অসম্পূর্ণ যে কিছুই ধারণা করা যায় না। মহারাজা, আপনি মনে করুন আমরা কিছুই জানি না। সব কথা আপনার মুখে স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা বোঝবার সুবিধে হবে। বেশ, তাই বলছি। আন্দাজ মাস 6 কথা হবে। ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো। আগের দিন জেল থেকে বেরিয়েছে, আমার কাছে কোনো কথাই গোপন করলো না। বলল আমি যদি তাকে সৎ পথে চলবার একটা সুযোগ দিই তাহলে সে আর বিপথে যাবে না। তাকে দেখে, তার কথা শুনে দয়া হলো। বয়স বেশি নয়, 40-এর নিচে, কিন্তু এর মধ্যেই 4 জেল খেটেছে। শেষবারে চুরি, জালিয়াতি, নাম বাড়িয়ে পরের দস্তখতের টাকা নেওয়া ইত্যাদি কয়েকটা গুরুতর অপরাধে লম্বা মেয়াদ কেটেছে। দেখলুম অনুতাপ হয়েছে।
জিজ্ঞাসা করলুম, কি কাজ করতে পারো? বলল, লেখাপড়া বেশি শেখবার অবকাশ পাইনি। 19 বছর থেকে ক্রমাগতই জেলি কাটছি। তবু নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড টাইপিং শিখেছি। যদি দয়া করে আপনি নিজের কাছে রাখেন, প্রাণ দিয়ে আপনার সেবা করব। হরিপদকে প্রথম দেখেই তার উপর আমার একটা মায়া জন্মেছিল, কি জানি কেন। ওই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না। তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের দরকার ছিল না, তবু 50 টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছে রাখলুম। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, কাজেই একখানা ছোট বাসা ভাড়া করে সে থাকতে লাগলো। কিছুদিনের মধ্যেই দেখলুম লোকটা অসাধারণ কর্মপটু, বুদ্ধিমান। যে কাজ তার নিজের নয় তাও এমন সুচারুভাবে করে রাখে যে কারোর কিচ্ছু বলবার থাকে না। এমনকি ভবিষ্যতে আমার কি দরকার হবে তা আগে থাকতে আন্দাজ করে তৈরি করে রাখে। মাস 2 যেতে না যেতেই সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল। হরিপদ না হলে কোনো কাজই চলে না। এই সময় আমার প্রাচীন সেক্রেটারি অবিনাশ বাবু মারা গেলেন। আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলাম। এই নিয়ে আমলাদের মধ্যে একটু মন কষাকষি হয়েছিল, কিন্তু আমি সেসব গ্রাহ্য করিনি। সবচেয়ে উপযুক্ত লোক বুঝেই হরিপদকে সেক্রেটারি পদ দিয়েছিল। তারপর গত 4 মাস হরিপদ খুব দক্ষতার সঙ্গেই সেক্রেটারির কাজ করে এসেছে, কখনো কোনো ত্রুটি হয়নি। নিম্নতম কর্মচারীও মাঝে মাঝে আমার কাছে নালিশ করত, কিন্তু সেসব বাজে নালিশ হরিপদর নামে কলঙ্ক পড়েছিল বটে। জেলের দাগ সহজে মোছে না, কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্র যে একেবারে বদলে গিয়েছিল তাতে সন্দেহ নেই। সে যাই হোক, হঠাৎ গত মঙ্গলবারে যে ব্যাপারটা ঘটলো তা একেবারে অভাবনীয়। খবরের কাগজে অল্প বিস্তর বিবরণ আপনারা পড়েছেন, তাতে যোগ করবার আমার বিশেষ কিছু নেই। সকাল বেলায় খবর পেলুম হরিপদ খুন হয়েছে। পুলিশে খবর পাঠিয়ে নিজে গেলুম তার বাসায়। দেখলুম
শোবার ঘরের মেঝে এসে পড়ে আছে, রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। হত্যাকারী তার গলাটা এমন ভয়ঙ্কর ভাবে কেটেছে যে ভাবতেও আতঙ্ক হয়। গলার নলি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কিন্তু এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে বোধ হয় না। এই পর্যন্ত বলিয়া মহারাজ যেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা পুনরায় প্রত্যক্ষ করিয়া শিহরিয়া চক্ষু মুদিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আচ্ছা, তার দেহে আর কোথাও আঘাত ছিল না? ছিল। তার বুকে ছুরির একটা আঘাত ছিল। ডাক্তার বললেন সেই আঘাতই মৃত্যুর কারণ। গলার আঘাতগুলো তারপরে, অর্থাৎ হত্যাকারী প্রথমে বুকে ছুরি মেরে মর্মান্তিক আহত করে, তারপর তার গলা ওইভাবে ছিন্ন ভিন্ন করেছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা ভাবুন তো। আমি শুধু ভাবি কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়। কিছুক্ষণ আর কোনো কথা হইল না। মহারাজা বোধ করি মনুষ্য নামক অদ্ভুত জীবের অমানসিক দুষ্কৃতি করিবার অফুরন্ত শক্তির কথাই ভাবিতে লাগিলেন। ব্যোমকেশ ঘাড় হেট করিয়া চিন্তামগ্ন হইয়া থাকিল। সহসা ব্যোমকেশের অর্ধমুদিত চোখের দিকে আমার নজর পড়িল। সঙ্গে সঙ্গে আমিও উত্তেজিত হইয়া উঠিলাম। সেই দৃষ্টি বহুবার দেখেছি, ভুল হইবার নয়। ব্যোমকেশ কোথাও একটা সূত্র পাইয়াছে। মহারাজা অবশেষে মৌন ভঙ্গ করিয়া বলিলেন, আমি যা জানি আপনাকে বলিলাম। এখন আমার ইচ্ছে পুলিশ যা পারে করুক, সেই সঙ্গে আপনিও আমার পক্ষে চেষ্টা করুন। এত বড় নৃশংস হত্যাকারী যদি ধরা না পড়ে, তাহলে সমাজের পক্ষে বিশেষ আশঙ্কার কথা। আপনার কিছু আপত্তি নেই তো? কিছু না, পুলিশের সঙ্গে আমার ঝগড়া নেই, বরঞ্চ বিশেষ প্রণয় আছে। আপত্তি কিসের? আচ্ছা, হরিপদ শেষবার কবছর জেল খেটেছিল আপনি জানেন? হরিপদর মুখে শুনেছিল আইনে কয়েক ধারা মিলিয়ে তার 14 বছর জেল হয়েছিল। কিন্তু জেলে শান্তশিষ্ট ভাবে থাকলে কিছু সাজা মাফ হয়ে থাকে, তাই তাকে 11 বছরের বেশি কাটতে হয়নি। বেশ বেশ বেশ, চমৎকার। হরিপদ সম্বন্ধে আপনি আর কিছু বলতে পারেন না? আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চান বলুন, দেখি যদি কিছু করতে পারি। ওই মৃত্যুর 2-4 দিন আগে তার আচার ব্যবহারে এমন কিছু লক্ষ্য করেছিলেন কি যা ঠিক স্বাভাবিক নয়?
লক্ষ্য করেছিলুম মৃত্যুর 2-4 দিন আগে একদিন সকালবেলা হরিপদ আমার সাথে বসে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপর? তার ভাব দেখে আমার মনে হয়েছিল যে কোনো কারণে সে ভারী ভয় পেয়েছে। কেন? সে সময় আর কেউ আপনার কাছে ছিল না? সেই সময় কতগুলো ভিক্ষার্থী আবেদন আমি দেখছিলাম। যতদূর মনে পড়ে একজন ভিক্ষার্থী তখন সেখানে উপস্থিত ছিল। তার সামনেই হরিপদ অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ। একটু নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, যাক যাক, আর কিছু? মানে অন্য সময়ের কোনো বিশেষ ঘটনা স্মরণ করতে পারেন না? মহারাজা প্রায় 5 মিনিট গালে হাত দিয়া বসিয়া চিন্তা করিলেন। তারপর বলিলেন, একটা সামান্য কথা মনে পড়ছে, নিতান্তই অবান্তর ঘটনা, তবু বলছি, আপনার যদি সাহায্য হয়। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমার বাড়ি থেকে একটা দামি নীলা চুরি হয়ে যায়। হ্যাঁ, জানি বই। জানেন? তাহলে এও নিশ্চয়ই জানেন সেই নীলাটা ফিরে পাওয়ার জন্য আমি 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। তাও জানি, তবে ঘোষণা এখনো বলবৎ আছে কিনা জানি না। ঠিক এই প্রশ্নই হরিপদ করেছিল। তখন সে আমার টাইপিস্ট হিসেবে সবে মাত্র কাজে ঢুকেছে। একদিন হঠাৎ জিজ্ঞাসা করলে, মহারাজ, আপনার যে নীলাটা চুরি গিয়েছিল সেটা এখন ফিরে পেলে কি আপনি 2000 টাকা পুরস্কার দেবেন? তার প্রশ্নে কিছু আশ্চর্য হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা ফিরে পাবার আর কোনো আশাই ছিল না। পুলিশ আগেই হাল ছেড়ে দিয়েছিল। আপনি হরিপদর প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন? বলেছিলুম, যদি নীলা ফিরে পাই নিশ্চয়ই দেব। ব্যোমকেশ তড়াক করিয়া উঠিয়া বলিল, মহারাজা, আমি যদি আজ ওই প্রশ্ন করি তাহলে কি সেই উত্তরই দেবেন? নিশ্চয়। ব্যোমকেশ আবার বসিয়া পড়িল, বলিল, আপনি হরিপদর হত্যাকারীর নাম জানতে চান? মহারাজার হতবুদ্ধি ভাব আরো বর্ধিত হইল। তিনি বলিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি হরিপদর হত্যাকারীর নাম জানেন নাকি? জানি, তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আমার কাজ নয়। সে কাজ পুলিশ করুক, আমি শুধু তার নাম বলে দেব। তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ করা বোধহয় শক্ত হবে না। কিন্তু এ যে ভেলকিবাজির মতো মনে হচ্ছে। সত্যি আপনি তার নাম জানেন? কি করে জানলেন? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যে হবে না। সেই হত্যাকারীর নাম হচ্ছে রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী?
হুম। কিন্তু নামটা যেন পরিচিত মনে হচ্ছে। হবারও তো কথা। বছর 10 আগে ইনি আপনার নীলা চুরি করে জেলে গিয়েছিলেন, সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। মনে পড়েছে, কিন্তু হরিপদকে খুন করবে কেন? হরিপদর সঙ্গে তার সম্পর্ক কি? আছে আছে, সম্বন্ধ আছে। পুরানো কয়েকটা নথি ঘাটলেই সেটা বেরুবে। আর হয়তো নীলাটাও ফিরে পেতে পারেন। আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখব। হতভম্ব মহারাজকে বিদায় দিয়ে ব্যোমকেশ নিজেও বাহির হইবার জন্য প্রস্তুত হইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, এত বেলায় তুমি আবার কোথায় চললে? বেরুতে হবে। জেলের কিছু পুরনো কাগজপত্র দেখা দরকার। তাছাড়া অন্য কাজও আছে। কার্যটা হচ্ছে প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা, আর দ্বিতীয়ত তাকে গ্রেপ্তার করে তার বাসা খানা তল্লাশি করা। হ্যাঁ, কিন্তু খানা তল্লাশে বিশেষ ফল হলো না। অবশ্য রমানাথের ঘর থেকে একটা ভীষণাকৃতি ছোরা বেরিয়েছে। তাতে মানুষের রক্ত পাওয়া যায় কিনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু যে জিনিস পাবো আশা করেছিলাম, না না না, তা পেলুম না। লোকটা লুকিয়ে রাখবার ক্ষমতা অসামান্য। হ্যাঁ, কি জিনিস? মহারাজার নীলাটা। মহারাজাকে সমাদর করিয়া বসাইতে না বসাইতেই আরো কয়েকজনের পদশব্দ শোনা গেল। পরক্ষণেই বিধুবাবু আরো 2 জন সাব ইন্সপেক্টরের সঙ্গে রমানাথ প্রবেশ করিল। রমানাথের চেহারায় এমন কোনো বিশেষত্ব নেই। ইনি যে একজন সাংঘাতিক ব্যক্তি সে সন্দেহ কাহারও মনে উদয় হয় না। ব্যোমকেশ অঙ্গুলি নির্দেশে তাহাকে দেখাইয়া বলিল, মহারাজা, লোকটিকে চিনতে পারেন কি? মহারাজা বলিলেন, হ্যাঁ, এখন চিনতে পারছি। এই লোকটাই সেই দিন ভিক্ষা চাইতে গিয়েছিল। বেশ, এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু, মহারাজার সঙ্গে নিশ্চয়ই আপনার পরিচয় আছে। আসুন, আপনি মহারাজার পাশে বসুন। রমানাথ, তুমি এইখানে বসো। বলিয়া ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটি চেয়ার দেখাইয়া দিল। রমানাথ বাং নিষ্পত্তি না করিয়া উপবেশন করিল। 2 জন সাব ইন্সপেক্টর তাহার 2 পাশে বসিলেন। বিধুবাবু অভ্রভেদী গাম্ভীর্য অবলম্বন করিয়া খটমট করিয়া চারিদিকে তাকাইতে লাগিলেন। এই সম্পূর্ণ আইন বহির্গত ব্যাপার ঘটিতে দিয়া তিনি যে ভিতরে অতিশয় অস্বস্তি বোধ করিতেছেন তাহা তাহার ভাবভঙ্গিতে প্রকাশ পাইতে লাগিল। সকলে উপবিষ্ট হইলে ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসিল। বলিল, আজ আমি আপনাদের কাছে একটা গল্প বলব। অজিতের গল্পের মতো কাল্পনিক নয়, সত্যি ঘটনা। যতদূর সম্ভব নির্ভুল ভাবেই বলবার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয় রমানাথ সংশোধন করে দিতে পারবে। রমানাথ ছাড়া আর একজন এই কাহিনী জানত, কিন্তু সে আজ বেঁচে নেই। এইটুকু ভূমিকা করিয়া ব্যোমকেশ তাহার গল্প আরম্ভ করিল। রমানাথের মুখ নির্বিকার হইয়া রহিল। রমানাথ জেলে যাবার পর থেকেই গল্প আরম্ভ করছি। রমানাথ জেলে গেল, কিন্তু মহারাজার নীলাটা সে কাজ ছাড়া করল না, সঙ্গে নিয়ে গেল। কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না।
জানবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছে করলে বলতে পারে। পলকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে চোখ তুলিয়াই আবার নিবিষ্ট মনে টেবিলে দাগ কাটিতে লাগিল। ব্যোমকেশ বলিতে লাগিল, রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই যে কেন সঙ্গে রেখেছিল তা অনুমান করা দুষ্কর। সম্ভবত পাথরটার একটা সম্মোহনী শক্তি ছিল। জিনিসটা দেখতেও চমৎকার, গাঢ় নীল রঙের একটা হিরে, তার ভেতর থেকে রক্তের মতো লাল রং ফুটে বেরুচ্ছে। রমানাথ সেটাকে সঙ্গে নেবার লোভ সামলাতে পারেন। পাথরটা খুব পয়মন্ত, এ কথাও সম্ভবত রমানাথ শুনেছিল। দুর্নিয়তি যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষ তাকে বন্ধু বলেই ভুল করে। যা হোক, রমানাথ আলিপুর জেলে রইল। কিছুদিন পরে পুলিশ জানতে পারল যে নীলাটা তার কাছেই আছে। যথাসময়ে রমানাথের সেল খানাতল্লাশ করা হলো। রমানাথের সেলে আর কজন কয়েদি ছিল তাকেও চার্জ করা হলো, কিন্তু নীলা পাওয়া গেল না। কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে যে দ্বিতীয় কয়েদি ছিল তার নাম হরিপদ রক্ষিত। হরিপদ পুরনো দাগি আসামি, ছেলেবেলা থেকে জেল খেটেছে। তার অনেক গুণ ছিল। যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে রাখে। ব্যাপারটা শুনতে খুবই আশ্চর্য, কিন্তু মিথ্যে নয়। কয়েদিরা টাকা কড়ি জেলে নিয়ে যেতে পারে না, অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদক দ্রব্য আনাবার জন্যে টাকার দরকার হয়। গলায় পকেট তৈরি করবার ফন্দি এই প্রয়োজন থেকেই এসেছে, বলা যায় উৎপন্ন হয়েছে। যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যেই এই জিনিসটা বেশি দেখা যায়। আপনারা জানলে খুশি হবেন যে প্রবীণ পুলিশ কর্মচারী মাত্রেই এসব কথা জানেন। হরিপদ ছেলেবেলা থেকেই জেল খাটছে। সে নিজের গলায় পকেট তৈরি করেছিল। রমানাথ যখন তার সেলে গিয়ে রইল তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ক্রমে হরিপদর পকেটের কথা ওই রমানাথ জানতে পারে। তারপর একদিন পুলিশ জেলে হানা দিল। জেলের মধ্যে নীলা লুকোবার জায়গা নেই। রমানাথ নীলাটা হরিপদকে দিয়ে বলল, তুমি এখন গলার মধ্যে নীলাটা লুকিয়ে রাখো। হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল এবং হরিপদরও সেটার উপর দারুণ লোভ জন্মেছিল। সে নীলাটা নিয়েই টপ করে গিলে ফেলে। তার কণ্ঠনালীর মধ্যে নীলাটা গিয়ে রইল। বলা বাহুল্য, পুলিশ এসে যখন খানা তল্লাশ করল তখন কিছু পেল না। এই ঘটনার পর দিনই হরিপদ হঠাৎ অন্য জেলে চালান হয়ে গেল। জেলের রেকর্ডে তার উল্লেখ আছে। হরিপদর ভারী সুবিধে হল। সে বিশ্বাসঘাতকতা করলে যাবার আগে নীলাটা রমানাথকে ফিরিয়ে দিয়ে গেল না। রমানাথ কিছু বলতেও পারল না। চোরের মায়ের কান্না তো কেউ শুনতে পায় না। সে মন গুমরে রয়ে গেল। মনে মনে তখন থেকেই বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আঁটতে লাগল। তারপর একে একে 10টি বছর কেটে গেছে। 6 মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল। মুক্তি পেয়েই
মহারাজের কাছে এলো। তার ইচ্ছে ছিল ওই মহারাজার সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটাকে তাকে ফেরত দেবে, বিনামূল্যে নয়। 2000 টাকা পুরস্কারের কথা সে জানত। এ নীলা অন্যত্র বিক্রি করতে গেলে ধরা পড়ে যেতে হবেই, তাই সে চেষ্টা করেও করল না। কিন্তু প্রথম থেকে মহারাজা তার প্রতি এমন সদয় ব্যবহার করলেন যে ভারী লজ্জায় পড়ে গেল সে। তবু সে একবার নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজার কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে বেঁধে গেল। মহারাজা দয়ার গুণে হরিপদর মতো লোকের মনেও যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল, এটা বড় কম কথা নয়। ক্রমে হরিপদ দিন ঘনিয়ে আসতে লাগল। 10 দিন আগে রমানাথ জেল থেকে মুক্তি পেয়ে বেরুল। হরিপদ কোথায় সে জানত, কিন্তু দৈবের খেলা এমন যে 4 দিন যেতে না যেতেই মহারাজার বাড়িতে রমানাথ তার দেখা পেয়ে গেল। রমানাথকে দেখার সঙ্গে সঙ্গেই হরিপদ অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়বার আর কোনো কারণ ছিল না। যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের বুকে ধিকি ধিকি জ্বলছিল, তা একেবারে দুর্বার হয়ে উঠল। হরিপদর সন্ধান সে সহজেই বার করল। তারপর সেদিন রাত্রে গিয়ে এ পর্যন্ত ব্যোমকেশ সকলের দিকে ফিরিয়া গল্প বলিতেছিল। এখন বিদ্যুতের মতো রমানাথের দিকে ফিরিল। রমানাথ মন্ত্রমুগ্ধ সর্পের মতো নিষ্পলক চক্ষে ব্যোমকেশের পানে তাকাইয়াছিল। ব্যোমকেশ তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া চাপা তীব্র স্বরে বলিল, রমানাথ। সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভিতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে। সে নীলা কোথায়? রমানাথ ব্যোমকেশের চক্ষু হইতে চক্ষু সরাইতে পারিল না। সে একবার জিহ্বা দ্বারা অধর লেহন করিল, একবার চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিল। তারপর যেন ব্যোমকেশের সম্মোহন দৃষ্টির নাগ পাশ হইতে মুক্ত করিয়া লইয়া বিকৃত কণ্ঠে বলিয়া উঠিল, আমি জানি না হরিপদকে আমি খুন করি। হরিপদ কার না, আমি জানি। নীলা আমার কাছে নেই, আমার কাছে বলিয়া আরক্ত বিদ্রোহী চক্ষে চাহিয়া সে 2 হাত বুকের উপরে চাপিয়া ধরিল। ব্যোমকেশের কণ্ঠস্বরে একটা ভয়ঙ্কর দৈব বাণীর সুর ঘনাইয়া আসিল। সে রমানাথের দিকে ঈষৎ ঝুঁকিয়া পূর্ববৎ তীব্র অনুচ্চ স্বরে বলিল, রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত এই রক্তমুখী নীলা। তাই ওর মোহ কাটাতে পারছো না। ভেবে দেখো, যতদিন তুমি ওই নীলা চুরি না করেছিলে, ততদিন তোমাকে কেউ ধরতে পারে। এই নীলা চুরি করেই তুমি জেলে গেলে। তারপর হরিপদর পরিণামটা একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল। তার গলার কি অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে বেশি আর কেউ জানে না। এখন যদি নিজের ইষ্ট চাও, ওই সর্বনাশা নীলা ফেরত দাও। ও কেউটে সাপের বিষ। যদি হাতে নীলা পড়ো, তোমার হাতে হাত কড়া পড়বে। যদি গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলায় চেপে ধরবে।
অব্যক্ত একটা শব্দ করিয়া রমানাথ উঠিয়া দাঁড়াইল। তাহার মনের ভেতর কিরূপ প্রবল আবেগের সৃষ্টি হইয়াছিল তাহা আমরাও সম্যক বুঝিতে পারি না। পাগলের মতো সে একবার চারিদিকে তাকাইল, তারপর নিজের কোটের চামড়ার বোতামটা সজোর ছিঁড়িয়া দূরে ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল। ব্যোমকেশ কপাল হইতে ঘাম মুছিল। দেখিলাম তাহার হাত কাঁপিতেছে। ইচ্ছা শক্তির যুদ্ধে সে জয়ী হইয়াছে বটে, কিন্তু অবলীলাক্রমে নয়। রমানাথের নিক্ষিপ্ত বোতামটি ঘরের কোণে গিয়ে পড়িয়াছিল। সেটি তুলিয়া লইয়া তাহার খোলস ছাড়াইতে ছাড়াইতে ব্যোমকেশ বলিল, মহারাজা, এই নিন আপনার রক্তমুখী নীলা। প্রদীপের গল্প স্বল্প আজ এই পর্যন্ত। পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টায় হাজির হব এক নতুন গল্প নিয়ে। শুনছেন তো আপনি? অন্যকে শোনানোর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফান্টান।